হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু কমার্স ফ্যাক্টরি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফিনান্স সেকেন্ড পেপার, এইচএসসির ফিনান্স সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা নিয়ে। তো আজকে আমরা তিনটা টপিক কভার দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বোর্ডে লিখেছি তিনটা টপিক। তো আমাদের প্রথম টপিক হচ্ছে ব্যাংক ব্যবসায়ের উৎপত্তি, দ্বিতীয় টপিক হচ্ছে ব্যাংক এবং ব্যাংকিংয়ের মধ্যে পার্থক্য, এবং সর্বশেষ যে টপিকটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা। চলুন দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাস। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ইন্ট্রো থেকে জানতে পেরেছেন যে আজকে আমাদের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের আজকে প্রথম যে টপিকটা ছিল যে ব্যাংকিং ব্যবসায়ের উদ্ভব বা উৎপত্তি, সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, যেটা আমাদের প্রথম টপিক। তার আগে আমরা জেনে নিই যে আসলে ব্যাংক যে শব্দটা বা ব্যাংক ব্যবস্থাগুলো কীভাবে প্রচলিত হয়েছে, ব্যাংক কীভাবে প্রচলিত হয়েছে তা আমরা এখান থেকে জেনে নিতে পারবো। বাট নৈবিত্তিকের জন্য যে ব্যাংক শব্দটা কোথা থেকে এসেছে বা কীভাবে পর্যায়ক্রমে প্রাচীন যুগ থেকে বা আদি যুগ থেকে প্রাচীন যুগে এসেছে সেগুলো সম্পর্কে একটু আমরা জাস্ট নৈবিত্তিকের জন্য, নৈবিত্তিকে যাতে আমাদের বাধা সৃষ্টি না হয় সেজন্য আমরা একটু ধারণা নিব। তো আমি যে বইটা ফলো করি ফিনান্স সেকেন্ড পেপারের জন্য, সেটা হচ্ছে পদ্মা প্রকাশনী বই। আপনারা চাইলে পদ্মা প্রকাশনী বই অথবা আদার্স যে কোনো বই কিন্তু ফলো করতে পারেন। তো আপনারা দেখবেন আপনাদের যে কোনো বইয়ের মধ্যে লেখা থাকবে যে ব্যাংক শব্দটার, এখান থেকে কিন্তু আপনার নৈবিত্তিকে আপনারা কিন্তু পেতে পারেন। ব্যাংক শব্দটা আমরা দেখতে পারবেন যে ব্যাংক শব্দটা উৎপত্তি হয়েছে যে ব্যাংক শব্দ থেকে, ব্যাংকা বা ব্যাংকাস, এখানে বিভিন্ন ধরনের শব্দ আছে, এগুলো থেকে কিন্তু ব্যাংক শব্দটার উৎপত্তি হয়েছে। যে ইংলিশ শব্দটা আমরা যে ইংলিশ শব্দটা BANK যে ব্যাংকটা লিখি, এই শব্দটা কীভাবে এসেছে তো এটা নিয়ে ভিন্ন ভিন্ন কিছু মতবাদও আছে। কেউ বলে যে এটা আপনার জার্মান শব্দ থেকে উৎপত্তি হয়েছে, কেউ বা বলে ইতালিয়ান শব্দ থেকে। তো অনেক ধরনের মতবাদ আছে, তবে বইয়ের মধ্যে খুবই সুন্দরভাবে এখানে বর্ণনা দেওয়া আছে যে ব্যাংক ও শব্দের অপভ্রংশ হতে ইংরেজি ব্যাংক শব্দের উৎপত্তি। ইতালিতে অঞ্চলভেদে এরূপ লম্বা টেবিলকে ব্যাংকা, ব্যাংকাস বা ব্যাংক ইত্যাদি নামে অভিহিত করা হতো। আমরা 9-10-এ পড়েছিলাম যে ইতালি একটা লোম্বার্টি স্ট্রিট আছে। লোম্বার্টি স্ট্রিটের মধ্যে মানুষ আগে এভাবে প্রাতিষ্ঠানিকভাবে নয়, লম্বা একটা টুল বসিয়ে সেখানের মধ্যে অর্থের বা ব্যাংকিং যে মুদ্রা ব্যবস্থা, মুদ্রা আদান প্রদানের যে ব্যবস্থা, সেটা মানে সে কার্যক্রমগুলো শুরু হয়। সেখান থেকে ধীরে ধীরে প্রাতিষ্ঠানিকভাবে একটা প্রতিষ্ঠান, বৃহৎভাবে একটা প্রতিষ্ঠান স্থাপন করার মাধ্যমে, তারপর মুদ্রার কাজভাবে আরও ব্রডভাবে করবার মাধ্যমে কিন্তু ব্যাংকের একটা উৎপত্তি হয়। তো আপনারা নৈবিত্তিকের জন্য যে ব্যাংকের যে শব্দের উৎপত্তি, ব্যাংক শব্দের উৎপত্তি, সে একটু ভালোভাবে করে নেবেন। তো আমরা যে আজকে প্রথম যে টপিকটা ছিল যে ব্যাংকিং ব্যবসার উৎপত্তি, সেই ব্যাংকিং ব্যবসার উৎপত্তি আপনারা দেখতে পাচ্ছেন আমি বোর্ডে লিখেছি চারটা পর্যায়ে লিখেছি, চারটা যুগ লিখেছি। প্রথমটা হচ্ছে আদি যুগ, দেন দ্বিতীয়টা হচ্ছে প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ। তো আদি যুগে কী ছিল, এমন তো নয় যে শুরু থেকে ব্যাংকিং ব্যবস্থা শুরু থেকে এরকম আজকের মতো আধুনিক ব্যাংকিং ছিল। পর্যায়ক্রমে একটার পর একটা ধাপ পেরিয়ে এসে আজকে যে আপনারা ইলেকট্রনিক ব্যাংকিং বলতেছি, বা আজকে যে আধুনিক, যে অত্যাধুনিক বিভিন্ন ধরনের আমরা ব্যাংকিং ব্যবস্থা দেখতে পাচ্ছি, সেটা এসেছে। তার আগে যেভাবে ব্যাংকিং কার্যক্রম বা মুদ্রা কার্যক্রমগুলো করা হতো, সেটা সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে এখানে বর্ণনা দিব, আপনারা যাতে সৃজনশীল অথবা নৈবিত্তিকে যাতে আনসার করতে পারেন। আপনারা নিজস্ব যে বই আছে, প্রত্যেকটা বইয়ের মধ্যে ব্যাংকিং ব্যবসায়ের উৎপত্তি বা যে প্রাথমিক উৎপত্তি সম্পর্কিত যে সংক্ষিপ্ত ধারণা, সেটা দেওয়াই থাকবে, আপনারা পড়ে নেবেন। তো প্রথম যে যুগটা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে আদি যুগ। আমি লিখেছি মুদ্রা ব্যবস্থা উদ্ভব বা মুদ্রা ব্যবস্থা বা ব্যাংকিং ব্যবস্থার প্রাথমিক উদ্ভব কিন্তু এই যুগে হয়। কেন বলছি যে আগেরকার দিন আমরা জেনেছি যে আগে মানুষ কিন্তু সর্বপ্রথম কিন্তু যখন গুহায় বসবাস করতো, তখন কিন্তু মানুষের কাছে মুদ্রা ছিল না বা আজকের মতো টাকা ছিল না। তখন কিন্তু মানুষ দ্রব্যের বিনিময়ে, দ্রব্য বা বার্টার যে সিস্টেমটা আমরা বলি, ওই বার্টার সিস্টেমের মাধ্যমে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে, অর্থনৈতিক কার্যক্রমগুলো। কিন্তু সেটা দিয়ে কিন্তু তারা আসলে সঠিকভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে পারছিল না। সেই জন্য ধীরে ধীরে তারা মানে একটা প্রয়োজন অনুভব করে, মুদ্রার একটা প্রয়োজন অনুভব করে, যেটা দিয়ে তারা আসলে সঠিকভাবে তাদের অর্থনৈতিক কার্যাবলীগুলো সম্পূর্ণ করতে পারবে। সেটার জন্য তখন থেকে ধীরে ধীরে আদি যুগ থেকে মুদ্রা ব্যবস্থা শুরু হয়। তো এখানে আপনারা দেখতে পারেন খ্রিস্টপূর্ব 5000 অব্দে পূর্বে গ্রিস, রোম ও মিশরের মুদ্রা প্রচলন এবং মুদ্রার মাধ্যমে ব্যাংক ব্যবস্থা। ঠিক যখনই মুদ্রার প্রচলন শুরু হয়, ঠিক মুদ্রা প্রচলন শুরু হওয়ার সাথে সাথে আস্তে আস্তে কিন্তু ব্যাংক ব্যবস্থার কিন্তু প্রচলন শুরু হয়ে যায়। যেখানে মুদ্রার প্রচলন শুরু হওয়ার সাথে সাথে যেহেতু একটা ওই মুদ্রাটার জন্য ওগুলি হিসাব নিকেশ, আমানত রাখা, তারপর আপনার লোন হিসাবে দেওয়া, ধার হিসাবে দেওয়া, ঋণ হিসাবে দেওয়া, ওগুলোর জন্য একটা
আপনার প্রতিষ্ঠান প্রয়োজন। ঠিক মানুষ তখন মুদ্রা যখন ব্যবহার শুরু করে তখন কিন্তু একটা প্রতিষ্ঠানেরও প্রয়োজন অনুভব করে, ঠিক তখনই আমরা ব্যাংকেরই উদ্ভব হয়। যাদের এখানে লেখা দেখতে পারবেন, যারা পদ্মা প্রকাশনের বই পড়বেন তারা লেখা দেখতে পারবেন, লেখা আছে যাদের হাতে অতিরিক্ত মুদ্রা থাকতো তারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে গচ্ছিত রাখতো এবং উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে অন্য ব্যক্তিদের ধাতিত। আজকে সিস্টেম যেটা আমরা আমানত, যাদের কাছে অতিরিক্ত অর্থ থাকতো তারা সঞ্চয়ের জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে বা কোনো নির্দিষ্ট একটা প্রতিষ্ঠানের কাছে তাদের অতিরিক্ত অর্থগুলো জমা রাখতো, এবং যাদের অতিরিক্ত অর্থের প্রয়োজন কিন্তু নিজের কাছে অর্থ নেই, তারা সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে সে অর্থগুলো কী করতো, আপনার তাদের নিজস্ব ঋণ হিসাবে নিয়ে সে অর্থগুলো তাদের নিজস্ব প্রয়োজনে ব্যবহার করতো। ঠিক এভাবেই মানুষের যখন দ্রব্যের বিনিময়ে দ্রব্য প্রথাটা যখন বা প্রসেসটা যখন তাদের আসলে সঠিকভাবে পরিচালনা, তাদের সঠিকভাবে কার্যক্রম করতে সাহায্য করছিল না, ঠিক তখন কিন্তু মানুষ আস্তে আস্তে কড়ি, ঝিনুক এগুলো দিয়ে আস্তে আস্তে মুদ্রার ব্যবহার শুরু করে, এবং সেই মুদ্রার ব্যবহার থেকে মুদ্রা যখন আস্তে আস্তে ব্যবহার শুরু হয়, মানুষ অনুভব করে যে এই মুদ্রার ব্যবস্থা সঠিকভাবে পরিচালনার জন্য একটা প্রতিষ্ঠান প্রয়োজন। ঠিক তখন থেকে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ব্যাংক ব্যবস্থা বা ব্যাংকের উদ্ভব হয়। এরপর যে আদি যুগের পর যে সেকেন্ড যুগটা আছে সেটা হচ্ছে প্রাচীন যুগ। আপনি দেখতে পাচ্ছেন এখানে তিনটা যুগের আমি নাম লিখেছি, আরও অনেক যুগ আছে, যেমন পারস্য সভ্যতা, আরও কয়েকটা এরকম সভ্যতা আছে, যে সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, রোমান সভ্যতা। আমি আরও কয়েকটা সভ্যতা সম্পর্কে শর্টলি বলবো। যে প্রথম যে সভ্যতাটা আছে সেটা হচ্ছে যে সিন্ধু সভ্যতা। তার আগে আমি একটু বই থেকে বলছি যে এখানে কিন্তু প্রত্যেকটা একটা সাল দেওয়া আছে, যে কত খ্রিস্টপূর্ব বা খ্রিস্ট পরবর্তী কত অব্দ থেকে এগুলো শুরু হয়, আপনার বইয়ের মধ্যে থাকবে, এগুলো একটু ভালোভাবে মেমোরাইজ করে নেবেন, কারণ নবীর থেকে আসতে পারে। তো যেটা ছিল যে প্রাচীন যুগ শুরু হয় খ্রিস্টপূর্ব 5000 হতে 600 অব্দ পর্যন্ত। তো প্রাচীনকালে বিশ্বের বিভিন্ন নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ স্থানে সভ্যতার ক্ষেত্রে কেন্দ্র গড়ে ওঠে এবং শিল্প বাণিজ্য, মুদ্রা প্রচলন ও ব্যাংক ব্যবসায়ের বিকাশ ঘটে। সেটা যে প্রাচীনকালে ধীরে ধীরে নদী তীরবর্তী বিভিন্ন জায়গার মধ্যে আপনার গুরুত্বপূর্ণ স্থানে কিছু নির্দিষ্ট স্থানে সভ্যতার যে ক্রমবিকাশ বা শিল্প বাণিজ্য এসব কার্যক্রমগুলো পরিচালিত হয়। ঠিক তখনই কিন্তু আস্তে আস্তে ব্যাংকিং ব্যবসায় যখন আপনার বিশাল আকারে একটু বিরাট আকারভাবে শিল্প বাণিজ্য কার্যক্রমগুলো পরিচালনা হচ্ছে, ঠিক তখন বেশি করে মুদ্রার লেনদেন হচ্ছে। ঠিক তখনই বেশি করে যখন মুদ্রার লেনদেন হচ্ছে, আসলে অতিরিক্ত মুদ্রার লেনদেনগুলো সঠিকভাবে হিসাব রাখার জন্য কিন্তু ব্যাংকের প্রচলন আস্তে আস্তে হতে থাকে। তো প্রথম যে সভ্যতাটা আছে সিন্ধু বা মিশরীয় সভ্যতা। আমরা সিন্ধুর মহেঞ্জোদারো এবং হরপ্পার কথা শুনেছি আমরা সমাজে, বাংলাদেশ বিশ্ব পরিচয়ে যারা আমরা 6-7 পড়ার সময় কিন্তু জানতে পেরেছি সিন্ধুর হরপ্পা সভ্যতা বা মহেঞ্জোদারো সভ্যতাগুলো সম্পর্কে। তো সিন্ধুর মহেঞ্জোদারো বা হরপ্পার খননের ফলে যখন সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারো এবং হরপ্পা খনন করা হয়, তখন কিন্তু খ্রিস্টপূর্ব 5000 অব্দের পূর্বের নগর সভ্যতার চিহ্ন এবং কিন্তু তখনকার দিনে ব্যবহৃত মুদ্রাগুলো পাওয়া গেছে। ঠিক 5000 অব্দ আগে, খ্রিস্টপূর্ব 5000 অব্দের আগে যে মুদ্রাগুলো ব্যবহার করা হতো বা তাদের নগর সভ্যতার যে চিহ্নগুলো ছিল যা ব্যবহার করা হতো তা কিন্তু ওখানে পাওয়া গিয়েছে। এরপর যা হতে ধারণা করা হয়েছে সেখানে উক্ত সময় ব্যবসা বাণিজ্য এবং ব্যাংকিং ব্যবসায়ের প্রচলন ছিল। মানে যা হতে ধারণা করা হচ্ছে, আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে ঠিক প্রত্নতাত্ত্বিকবিদরা যে মুদ্রা বা যে সভ্যতাগুলো ওখান থেকে খনন করে পেয়েছেন তা থেকে তারা ধারণা করছেন যে ওই সময় খ্রিস্টপূর্ব 5000 অব্দ পূর্বে তারা ওখানে আপনার শিল্প বাণিজ্য ছিল, মুদ্রার প্রচলন ছিল। এরপর যে অনুরূপভাবে উক্ত সময়ে নীল নদের তীরে উন্নত সভ্যতা তথা জ্ঞান বিজ্ঞান ও ব্যবসা বাণিজ্যে উৎকর্ষতা প্রমাণ পাওয়া গেছে, যা হতে ব্যাংক ব্যবস্থার অতীতে, অর্থাৎ নীল নদের তীরবর্তীতে, এটা আপনারা নৈতিকের জন্য লিখে রাখতে পারেন অথবা দাগিয়ে রাখতে পারেন, যে উক্ত সময়ের অনুরূপভাবে উক্ত সময় ঠিক সেই সময়ে খ্রিস্টপূর্ব 5000 অব্দের ওই সময়টাতে নীল নদের তীরে উন্নত সভ্যতা তথা জ্ঞান বিজ্ঞান বা ব্যবসা বাণিজ্যের উৎকর্ষতা বা চর্চা বা ব্যবসা বাণিজ্য করা হচ্ছিল, জ্ঞান বিজ্ঞানের চর্চা করা হচ্ছিল। ঠিক ওই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু তারা খনন করতে গিয়ে ওগুলো বিভিন্ন প্রমাণ তারা পেয়েছিলেন সিন্ধু সভ্যতায়। এরপর সেকেন্ড যে সভ্যতাটা আছে সেটা হচ্ছে বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতা বলতে কত সাল থেকে শুরু হয়? বৈদিক সভ্যতা ওখানে লেখা থাকবে বইয়ে যে বৈদিক সভ্যতার বিকাশ শুরু হয় খ্রিস্টপূর্ব 2000 থেকে 1000 অব্দের মধ্যে। 2000 থেকে 1000 অব্দের মধ্যে, কিন্তু বুদ্ধদেবের আবির্ভাবেই ঘটেছিল 2500 খ্রিস্টপূর্বে এবং আর্যদের ভারতবর্ষে আগমন মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতার সমসাময়িক কালে। সুতরাং বৈদিক সভ্যতা ও 5000 খ্রিস্ট পূর্বাব্দের পূর্বে
তাহলে বৈদিক সভ্যতা আসলে যেটা বলতে চাচ্ছেন যে এখানে বোঝাতে চেয়েছে যে বুদ্ধদেবের আবির্ভাব হয়েছিল 2500 খ্রিস্টপূর্বাব্দে বা খ্রিস্টপূর্বাব্দে, এবং আর্যদের ভারতবর্ষে আগমন মহেঞ্জোদারো হরপ্পার সমসাময়িক কালে সভ্যতার সময়, অর্থাৎ আর্যরা যখন ভারতবর্ষে আগমন করেছিল ঠিক ওই সময়কালটা হচ্ছে মহেঞ্জোদারো এবং হরপ্পার যে সভ্যতাকালীন সময়টা ছিল, তাদের যে কালটা ছিল, অব্দটা ছিল, ঠিক ওই অব্দটা একই সমসাময়িক সময়ের মধ্যে কিন্তু আর্যরা প্রবেশ করেছিল। তাহলে এটা থেকে তারা ধারণা করতে যাচ্ছেন যে বৈদিক সভ্যতা ও 5000 খ্রিস্টপূর্বাব্দের, অর্থাৎ বৈদিক সভ্যতাকেও আপনার সিন্ধু সভ্যতার সমসাময়িক সময়েরই বলা হচ্ছে, মানে 5000 খ্রিস্টপূর্বাব্দের বা তারও আগের থেকে কিন্তু এই বৈদিক সভ্যতা সময়কালটা শুরু হয়েছিল। ঠিক আছে, এখানে দুইটা গ্রন্থের কথা বলেছে, বেদ ও মনুসংহিতায় ঋণ ও সুদের ব্যবসায়ের কথা, মানে বেদ যে ধর্মগ্রন্থ আছে বেদ এবং মনুসংহিতায়, ওখানে কিন্তু আপনার ঋণের কথা বা আপনার সুদের ব্যবসায়ের কথা, এই কথাগুলো উল্লেখ করা হচ্ছে। মানে তখন থেকে কিন্তু ব্যাংকিং ব্যবস্থা বা মুদ্রা ব্যবস্থার কার্যাবলীগুলো ঠিক তখন থেকে কিন্তু পরিচালিত বা করা হয়ে আসছিল, কার্যাবলীগুলো করা হয়ে আসছিল। এরপর যে যে সভ্যতাটা আছে সেটা হচ্ছে রোমান সভ্যতা। যে রোমান সভ্যতার ব্যাংকিং ইতিহাস 1000 খ্রিস্টপূর্বাব্দের পুরনো। রোমান যে সভ্যতা ব্যাংকিং সভ্যতাটা আছে সেটা হচ্ছে 1000 খ্রিস্টপূর্বাব্দের পুরনো, এবং সেই সময় রোমে ব্যবসায়িক কার্যে চেক ড্রাফট ইত্যাদি, মানে এখনকার সময় আমরা যে চেক ড্রাফটগুলো আমাদের ব্যাংক থেকে দেওয়া হয়, তখনকার সময় রোমান সভ্যতাতে সেই চেক বা ব্যাংক ড্রাফটগুলো ব্যাংকিং কার্যাবলী বা মুদ্রার বিভিন্ন কার্যাবলীর ক্ষেত্রে দেওয়া হতো বা ব্যবহার করা হতো। এছাড়াও আপনার চীন দেশীয় সভ্যতা আছে, পারস্য সভ্যতা, গ্রিক সভ্যতা, আরও কিছু সভ্যতা আছে, সেগুলো ব্যাবিলনীয় সভ্যতা, সেই সভ্যতাগুলো একটু দেখে নেবেন। ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আসলে কোন সভ্যতায় কী কোন সভ্যতাটা কীভাবে প্রমাণ করা হয়েছিল, কোন জিনিসটা থেকে প্রমাণ করা হয়েছিল, বা কী কী বস্তুগুলো সভ্যতার খণ্ড অংশগুলো পাওয়া গেছিলো প্রত্নতাত্ত্বিকবিদরা যে জিনিসগুলো বই উল্লেখ করা আছে বা যে সালটা উল্লেখ করা আছে, ওগুলো একটু ভালোভাবে মেমোরাইজ করবেন যাতে করে নৈবিত্তিক আসলে পারা যেতে পারে। এরপর যে সেকেন্ড যুগটা আছে সেটা হচ্ছে মধ্যযুগ। দেখতে পাচ্ছেন যে প্রাতিষ্ঠানিক ব্যাংকের উদ্ভব, আমি লিখে রেখেছি ছোট একটা পয়েন্ট করে, যে মধ্যযুগে প্রাতিষ্ঠানিক ব্যাংকের উদ্ভব হয়েছিল। তো যে জিনিসটা বলতে চাচ্ছি যে প্রাতিষ্ঠানিক ব্যাংকের মানে আপনারা দেখে থাকবেন যে এটা শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 400 অব্দ থেকে হতে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত। আপনারা দেখবেন আপনাদের যারা পর্দা প্রকাশন বই পড়বেন একটা ছক করে কিছু প্রাতিষ্ঠানিক ব্যাংকের নাম এবং তাদের প্রতিষ্ঠাকাল, অন্যান্য বইও হয়তো দেওয়া থাকতে পারে, ওগুলো একটু ভালোভাবে দেখে নেবেন, মানে মুখস্থ করে নেবেন, কারণ নৈবিত্তিকে আসতে পারে যে কোন ব্যাংকটা কত সালে উদ্ভব হয়েছিল বা কোন ব্যাংকটি কোন যুগের, এরকম নাম দিয়ে বলতে পারে যে এটা হয়তো কোন ব্যাংকের উৎপত্তি ক্রমবর্ষে কোন যুগের মধ্যে এই ব্যাংকটির উৎপত্তি হয়েছিল, মধ্যযুগ। তাহলে যেহেতু প্রাতিষ্ঠানিক ব্যাংকিং শুরু হয়েছিল মধ্যযুগ থেকে, আমরা ধীরে ধীরে কিন্তু আদি যুগ, প্রাচীন যুগ শেষ করে প্রাতিষ্ঠানিক দিকে চলে আসছে এবং প্রাতিষ্ঠানিক উদ্ভব হচ্ছে, প্রাতিষ্ঠানিক ব্যাংকের উদ্ভব হচ্ছে, ঠিক ওই জায়গা থেকে আস্তে আস্তে আমরা কিন্তু আধুনিক যুগে চলে যাব। তো আমরা এই সময় আমরা এখানে বইয়ে যে জিনিসটা লিখেছে যে এই সময়কালে সত্যিকার সুসংগঠিত বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যাংকের উদ্ভব ঘটে, মহাজন শ্রেণী, বণিক গোষ্ঠী, স্বর্ণকার ইত্যাদি আধুনিক ব্যাংকের পূর্বসূরীদের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক ব্যাংকের প্রবর্তন ও প্রসার ঘটে। তো বলতে আছে যে এই সময়কাল মানে এই মধ্যযুগের সময়কালটা থেকে আস্তে আস্তে কিন্তু আমরা প্রাতিষ্ঠানিক ব্যাংক বা সুসংগঠিতভাবে শুধু ব্যাংকিং কার্যাবলীর জন্য কোনো একটা ছোট পণ্য বা ছোট একটা জায়গার মধ্যে আর কার্যাবলী পরিচালিত হবে না, পুরো একটা আপনার অ্যাপার্টমেন্ট বা পুরো একটা বিল্ডিং নেওয়া হবে, পুরো একটা প্রতিষ্ঠান নেওয়া হবে, যাতে করে ব্যাংকিং কার্যাবলীগুলি সঠিকভাবে সুসংগঠিতভাবে শুধু ব্যাংকিং কার্যাবলীগুলোই শুধু সেখানে পরিচালনা করা হবে, যাতে করে অন্যান্য কোনো হিসাব নিকাশের মধ্যে গড়বড় না হয়। তো এখানে আরেকটা যে ইম্পর্টেন্ট কথাটা লিখেছে যে মহাজন শ্রেণী, বণিক গোষ্ঠী, স্বর্ণকার ইত্যাদি আধুনিক ব্যাংকের পূর্বসূরীদের মাধ্যমে, হ্যাঁ আগেরকার দিনে মানুষরা করতে, এখন আমরা আর মহাজন শ্রেণী অবশ্যই আমরা গ্রামে যারা থেকে গ্রাম্য মহাজন যারা আছে, তো গ্রামের মানুষরা কী করতো তখনকার দিনে তাদের অর্থের যদি প্রয়োজন হতো তারা কোনো কিছু বন্ধক রেখে মহাজন থেকে অর্থ নিত, বণিকদের থেকে বা গ্রামের প্রভাবশালী কোনো স্বর্ণালঙ্কার বা ব্যবসায়ী প্রভাবশালী বা যার কাছে অর্থবিত্তশালী ব্যবসায়ীদের থেকে কিন্তু অর্থ ধার নিত কোনো একটা নির্দিষ্ট সম্পত্তি বন্ধক রেখে, মানে বন্ধক রেখে নিত। তো তারা কিন্তু তখন থেকে কিন্তু কী করতো যে একটা ব্যাংকিং কার্যক্রম কিন্তু তারা অপ্রাতিষ্ঠানিকভাবে কিন্তু পরিচালনা করছিল। তো এখানে বোঝাতে যাচ্ছে যে তাদের হাত ধরে ধীরে ধীরে কিন্তু এই ব্যাংকিং ব্যবসাটা আস্তে আস্তে প্রাতিষ্ঠানিকভাবে প্রচলিত হয়। তখনকার দিনের যে মহাজন আছে, বণিকরা আছে, তাদের অত্যাধুনিক তারা যে প্রসেসগুলোতে যে অর্থের লেনদেনগুলো করতো বা মুদ্রা ব্যবস্থা পরিচালনা করতো, ঠিক সেভাবে আস্তে আস্তে উন্নতির মাধ্যমে একটা প্রাতিষ্ঠানিকভাবে ব্যাংকের কার্যক্রম শুরু হয়। কারণ ব্যাংকের মধ্যেও কিন্তু ব্যাংক বিভিন্ন সময় যে বড় বড় লোন দেওয়ার সময়
কোনো একটা নির্দিষ্ট আপনার যিনি ব্যাংকের অ্যাকাউন্ট যিনি লোন নিচ্ছেন সে ঋণ গ্রহীতা হতে নির্দিষ্ট একটা জিনিস বন্ধক রেখে কিন্তু তাকে ঋণ প্রদান করা হয়, যাতে করে তিনি যদি ঋণ পরিশোধ করতে না পারেন তার ওই সমপরিমাণ মূল্যের সম্পত্তিটা যাতে ব্যাংক বিক্রি করে বা ওই সমপরিমাণ সম্পত্তির ব্যাংক নিয়ে তাদের সেই লোনটা যাতে তাকে যে লোনটা দেওয়া হয়েছিল সেই অর্থের পরিমাণটা যেন তারা গ্যাপটা ফিল আপ করতে পারে। এটা ছিল। এখানে বিভিন্ন ব্যাংক আছে, যেমন ব্যাংক অফ ভেনিস আছে, ব্যাংক অফ সান জর্জিও আছে, যে ব্যাংক অফ ভেনিস 1157 খ্রিস্টাব্দ, এই সালগুলো একটু মনে রাখতে হবে। ব্যাংক অফ সান জর্জিও 1178 খ্রিস্টাব্দে উৎপত্তি হয়। এগুলো সবগুলো উৎপত্তিকাল, এগুলো একটু মনে রাখতে হবে যাতে করে আপনারা যখন নৈবিত্তিক দেওয়া হবে নৈবিত্তিকে যাতে আনসার করতে পারেন। এর নৈবিত্তিকে বেশি দিবে, সাল দিয়ে দেওয়া হবে নৈবিত্তিকগুলো। এবং যেটা সর্বশেষ হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা মডার্ন যুগে চলে আসছে, একদম আধুনিক যুগে ব্যাংকিং ব্যবস্থা কীরকম, কেন্দ্রীয় ব্যাংক আছে আমাদের একটা, যিনি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সকল ব্যাংকের ব্যাংকার, মুরব্বী বলা হয় ব্যাংকের। তিনি কী করবে, যে কেন্দ্রীয় ব্যাংক সকল বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করবে। তফসিলি ব্যাংক লিখেছি। আর আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা ইলেকট্রনিক ব্যাংকিং। আমাদের একটা ইলেকট্রনিক কার্ড দেওয়া হয়, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, সেটা দিয়ে আমরা কী করতে পারি, আমাদের যদি টাকা নাও থাকে, ক্যাশ টাকা নাও থাকে, আমরা চাইলে এটিএম বুথের থেকে যে ব্যাংকের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, আমরা এটিএম বুথে, সেই ব্যাংকের এটিএম বুথে গিয়ে কিন্তু টাকা পাঞ্চ করে টাকা কিন্তু নিয়ে নিতে পারি। তাহলে ইলেকট্রনিক ব্যাংকিং খুবই আধুনিক যেটা বর্তমান হচ্ছে। তার মানে আমরা প্রাতিষ্ঠানিক ব্যাংকের সময়কাল থেকে শুরু করে ধীরে ধীরে আধুনিক হয়ে গেছে। বর্তমানে আমরা কিন্তু আধুনিক ব্যাংকিংয়ের যুগে বসবাস করছি। তফসিলি ব্যাংকটা কি সেটা আমি একটু পড়ে শোনাই, যে আধুনিক যুগে সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থার অন্যতম নির্দেশ হলো সরকারি সনদপ্রাপ্ত এবং তালিকাভুক্তি ব্যাংকের উদ্ভব। এই তফসিলি ব্যাংক যারা হয়, সকল ব্যাংক কিন্তু তফসিলি ব্যাংক না। তফসিলি ব্যাংক হলে সরকারি অনুমোদন প্রাপ্ত, সরকারি সনদপ্রাপ্ত এবং তালিকাভুক্তি। কোন তালিকাভুক্তি? কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্তি ব্যাংকগুলোকে সবগুলো তফসিলি ব্যাংক বলা হয়। কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত এবং যে ব্যাংকগুলোর কাছে সরকারি সনদপত্র আছে সেই ব্যাংকগুলোকে তফসিলি ব্যাংক বলা হয়। কারণ তফসিলি ব্যাংক হলে বিভিন্ন ধরনের সুবিধাগুলো আপনি কেন্দ্রীয় ব্যাংক থেকে পেয়ে থাকেন, যেগুলো যারা তফসিল অর্থাৎ তালিকাভুক্তি ব্যাংক, অতালিকাভুক্তি ব্যাংক যেগুলো আছে সেগুলো কিন্তু পাবে না। সেই সুবিধাগুলো আপনি কিন্তু এক্সট্রা কিছু সুবিধা তফসিলি ব্যাংক বা তালিকাভুক্তি ব্যাংকগুলো পেয়ে থাকে। আমরা তফসিলি তালিকাভুক্তি অতালিকাভুক্তি ব্যাংকগুলো নিয়ে পরবর্তী অধ্যায়ে আলোচনা করব ডিটেলসে। তবে আধুনিক যুগের মধ্যে এই তিনটা পার্টি হচ্ছে যে ইলেকট্রনিক ব্যাংকিং, তফসিলিভুক্ত ব্যাংক, তফসিলি ব্যাংক বা তালিকাভুক্তি ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, এই তিনটা পার্ট। তো আমরা আদি যুগ থেকে ধীরে ধীরে আধুনিক যুগের দিকে চলে আসছি। এই টপিকটা ইম্পর্টেন্ট, অনেক সময় সৃজনশীলও দিতে পারে। বিভিন্ন সৃজনশীল উদ্দীপকে যে কোনো একটা টপিকের বিষয় বণিকদের কথা বলে, অথবা আধুনিক ব্যাংকের কিছু একটা পার্টে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের কথা বলে, বা ইলেকট্রনিক ব্যাংকিংয়ের একটা টপিক উদ্দীপকে দিয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এটা ব্যাংকের উৎপত্তি ক্রমবিকাশে কোন পর্যায়ে পড়েছে। তাহলে আপনাকে সেটা আনসার করতে হতে পারে। এরপর নৈবিত্তিকে আসতে পারে, যে আমি বলেছি যে খ্রিস্টাব্দগুলো আছে, কত অব্দ থেকে কত অব্দ পর্যন্ত শুরু হয়েছে, ওই খ্রিস্টাব্দগুলো একটু ভালোভাবে কিন্তু মেমোরাইজ করতে হবে, যাতে করে আপনি সৃজনশীল এবং নৈবিত্তিক দুটোতেই কভার করতে পারেন। তাহলে আমাদের প্রথম টপিকটা শেষ। আমরা এখন সেকেন্ড টপিকে চলে যাব। ব্যাংক এবং ব্যাংকিংয়ের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব সেকেন্ড টপিকে। তাহলে আমাদের সেকেন্ড যে টপিকটা ছিল আজকে, যেটা নিয়ে আমরা আলোচনা করব, ব্যাংক এবং ব্যাংকিং। এই দুটো টপিকের মধ্যে আজকে আমরা পার্থক্যগুলো পড়বো, যে ব্যাংকের মধ্যে কোন জিনিসগুলো আছে, বা ব্যাংকের সাথে ব্যাংকিংয়ের কার্যক্রমের মধ্যে কী পার্থক্যগুলো আছে সেটা সম্পর্কে আমরা আজকে জানবো। ব্যাংক সম্পর্কে তো আমরা জানি, ব্যাংকিং সম্পর্কে আমি একটু বলি, যে ব্যাংক ব্যবসায় যেটা আছে, সেই ব্যাংক ব্যবসায়ের সাথে লিপ্ত যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যা আছে তাদেরকে কিন্তু কি বলা হয়? ব্যাংকিং বলা হয়। যদি আমি সংজ্ঞাটা, এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে, যে ব্যাংকিং কর্তৃক সম্পাদিত কার্যাবলী গুলোর সাথে রিলেটেড যেসব ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে কিন্তু তাদের সেই কার্যক্রমকে ব্যাংকিং বলা হয়। মানে যদি আমি এখন একটা ব্যাংকে চাকরি করি, তাহলে ওই ব্যাংক কর্তৃক যেসব কার্যাবলীগুলো আমি সম্পাদিত করবো, তাহলে আমি একজন ব্যাংকার, আমি ব্যাংকিং কার্যাবলীর সাথে যুক্ত বলে আমাকে ব্যাংকার বলা হচ্ছে। এবং আমি যে কাজগুলো করছি সেগুলো হচ্ছে ব্যাংকিং কার্যাবলী বা ব্যাংকিং বলা হয় ওগুলোকে। ঠিক আছে। আর ব্যাংক বলতে তো আমরা বুঝতে পারছি যে প্রতিষ্ঠানে আমানত গ্রহণ, ঋণ প্রদান এবং অর্থ স্থানান্তর সংক্রান্ত যে কার্যাবলীগুলো করা হয় সেগুলোকে, সেই প্রতিষ্ঠানটাকে ব্যাংক বলা হয়। তাহলে এখানে যে প্রথম টপিকটা আছে সংজ্ঞাজনিত টপিকটা আশা করি আমরা বুঝতে পেরেছি ব্যাংক এবং ব্যাংকিংয়ে। এরপর যে টপিকটা আছে সত্তা। ব্যাংকের প্রাতিষ্ঠানিক একটা সত্তা আছে। কেন সত্তা আছে? আপনি যখন যে কোনো দেখবেন, যে কোনো ব্যাংকিংয়ে যখন আপনার যে কোনো ব্যবসায়িক পত্র হোক, বিভিন্ন ড্রাফট হোক, যে ড্রাফটগুলোর মধ্যে যখন সিল বসানো হয়, কিন্তু ওই ব্যাংকের নামে কিন্তু সিলটা দেওয়া হয়। তার মানে তার প্রাতিষ্ঠানিক একটা সত্তা রয়েছে। কিন্তু ব্যাংকিংয়ে কোনো সত্তাকে বোঝানো হচ্ছে না। ব্যাংকিং বলতে একটা কাজকে বোঝানো হচ্ছে, অনেকগুলো কাজকে, যেমন ব্যাংকিং সংক্রান্ত সকল কাজগুলিকে কিন্তু
আপনার ব্যাংকিং বলা হচ্ছে, ব্যাংকের সকল কার্যাবলীকে কিন্তু ব্যাংকিং বলা হচ্ছে। সো এটা কোনো ব্যাংকিং কোনো একটা সত্তা না, সত্তা বলতে কোনো যে অস্তিত্ব রয়েছে, ব্যাংকের একটা অস্তিত্ব রয়েছে, আপনি বলতে পারেন যে এই ব্যাংকটা এই জায়গায় প্রতিষ্ঠান রয়েছে, তাহলে ব্যাংকে আমরা সত্তার ক্ষেত্রে বলতে পারি যে ব্যাংকের একটা সত্তা রয়েছে কিন্তু ব্যাংকিংয়ে কোনো সত্তা নেই। এরপর যে থার্ড যে পার্থক্যের বিষয়টা রয়েছে যে প্রকৃতি, যে প্রকৃতি মানে ব্যাংকের হলো একটা আর্থিক মধ্যস্থভোগী প্রতিষ্ঠান, অবশ্যই যেখানে আর্থিক কার্যাবলীগুলো সঠিকভাবে সম্পন্ন হয় আর আর্থিক কার্যাবলীগুলো হয়। আর ব্যাংকিং হলো আর্থিক মধ্যস্থ ব্যবসায়িক কার্যক্রম প্রক্রিয়া, অর্থাৎ যে মধ্যস্থ করে, অর্থাৎ ব্যাংকিং হচ্ছে আপনার ধরেন আপনার আমদানিকারককে টাকা পাঠাতে হবে, সেটার ক্ষেত্রে ব্যাংকিং মধ্যস্থকারী হিসাবে ও আর্থিক কার্যক্রমটা করে আছে বা কার্যক্রমটা করবে। আর ব্যাংকিংয়ের সেই কার্যক্রমের যে টাকাটা পাঠাচ্ছে, যে প্রক্রিয়াটার মাধ্যমে টাকাটা পাঠানো হচ্ছে, সেটা হচ্ছে ব্যাংকিংয়ের অংশ, এটা হচ্ছে প্রকৃতি। এরপর হচ্ছে গঠন, দেশের ব্যাংকিং আইনের অধীনে ব্যাংক গঠন হয়। অবশ্যই প্রত্যেকটা ব্যাংকই বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক যে আইনগুলো আছে সেই আইনের আদালতে কিন্তু ব্যাংকগুলো গঠিত হয়। আর ব্যাংকিংয়ের গঠন বলতে ব্যাংক কর্তৃক তার উদ্দেশ্য সম্পাদনের জন্য আইনের অধীন, অর্থাৎ ব্যাংকিংয়ের গঠনটা কীরকম হবে, যে ব্যাংক অর্থাৎ XY যে কোনো ব্যাংক তার নিজস্ব আইনের ভিত্তিতে সে যেভাবে নিয়মকানুনের ভিত্তিতে তার কাজগুলো পালন করছে বা কার্যক্রম করবে, সেগুলো হচ্ছে সেই ব্যাংকিং আইনের মধ্যে পড়বে। অর্থাৎ ব্যাংকের যে গঠনের ক্ষেত্রে সেটা হচ্ছে ব্যাংক যখন গঠিত হবে তখন তাকে ব্যাংকিং আইনগুলো, দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক আইনগুলো মেনে তাকে গঠিত হতে হবে। আর ব্যাংকিংয়ের ক্ষেত্রে যখন গঠন হচ্ছে সেটা হচ্ছে ওই ব্যাংক যে আইনগুলো নিজস্ব কর্তৃক যে আইনগুলো বানানো হবে বা নিজস্ব কর্তৃক যে আইনগুলো দেওয়া হবে সেই আইনগুলো মেনে সে কিন্তু কি গঠিত হবে বা কার্যাবলীগুলো সম্পাদন করবে। এরপর হচ্ছে যে উৎপত্তি, যে মালিক বা উদ্যোক্তা ব্যাংকারগণ হতে ব্যাংক প্রতিষ্ঠানের উৎপত্তি বা সৃষ্টি। অবশ্যই মালিক যিনি ব্যাংকটা প্রতিষ্ঠান করবে বা ব্যাংকারগণ বা উদ্যোক্তা হতে যে কোনো অনেকজন মিলে বা কোনো নিজস্ব ব্যক্তি উদ্যোগ নিয়ে যে কোনো একটা ব্যাংক গঠিত করলে সেখান থেকে ব্যাংকের উৎপত্তি হবে। আর ব্যাংকিং হচ্ছে ব্যাংক প্রতিষ্ঠান হতে ব্যাংকিং, অর্থাৎ ব্যাংক উৎপত্তি হলে কিন্তু ব্যাংকিং কার্যক্রমে উৎপত্তি হবে, আদারওয়াইজ না। যদি কোনো ব্যাংকই না থাকে, যদি কোনো প্রতিষ্ঠানে না থাকে, তাহলে তো ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে না। তার মানে ব্যাংক যদি থাকে তাহলে কিন্তু ব্যাংক থেকে ব্যাংকিং কার্যক্রম বা ব্যাংকিংয়ের উৎপত্তি লাভ হবে। এরপর হচ্ছে সাফল্য, ব্যাংকের সাফল্য নির্ভর করে ব্যাংকিং দক্ষতা। বারবার বলছি যে ব্যাংকিং হচ্ছে আপনি যে ব্যাংকের মধ্যে যে কার্যাবলী করছেন সেগুলোরই যে একটা প্রতিযোগ, সেটা হচ্ছে ব্যাংকিং। আপনি যে কাজগুলো ব্যাংকের মধ্যে করছেন সেটা হচ্ছে ব্যাংকিং। তার মানে আপনার ব্যাংকের দক্ষতা প্রকাশ পাবে যখন আপনি ব্যাংকিংয়ের দক্ষতা বাড়াবেন, অর্থাৎ আপনার ব্যাংকের কার্যাবলীগুলো যখন দক্ষতা বৃদ্ধি পেয়ে যায় তখন আপনার সুনামও বৃদ্ধি পাবে, দক্ষতাও বৃদ্ধি পাবে। আর ব্যাংকিংয়ের সাফল্য নির্ভর করে ব্যাংকারদের দক্ষতার উপর। অবশ্যই আপনার যে কার্যাবলী করছে ওগুলো তার মেশিন করছেন, অবশ্যই একজন ব্যাংকার করছেন যিনি কাজগুলো করছেন ব্যাংকিং কার্যক্রমগুলো, তাহলে তার থেকে দক্ষ হতে হবে। তিনি যদি দক্ষ না হন তাহলে তিনি ব্যাংকিংটা ঠিকভাবে করতে পারবেন না, অর্থাৎ ব্যাংকের কাজগুলো ঠিকভাবে করতে পারবেন না। আর সেখানে যদি ঠিকভাবে করতে না পারেন তাহলে সুনামও ক্ষুণ্ণ হবে এবং আপনি সাফল্য থেকেও পিছিয়ে পড়বেন। তার মানে ব্যাংকিংয়ে সাফল্য নির্ভর করে ব্যাংকারদের উপর আর ব্যাংকের সাফল্য নির্ভর করে ব্যাংকিংয়ের উপর। এরপর যেটা হচ্ছে দায়বদ্ধতা, ব্যাংক তার সাফল্য ব্যর্থতার জন্য মালিক পক্ষের নিকট দায়ী থাকে। অবশ্যই ব্যাংক যে সাফল্য করবে বা সফল হবে বা যদি বিফল হয় সেটার জন্য দায়ী থাকবে মালিক কর্তৃপক্ষ। আর ব্যাংকিংয়ের ক্ষেত্রে হচ্ছে এর সাফল্য বা ব্যর্থতার দায়ভার ব্যাংকারদের উপর বর্তায়। অবশ্যই আপনার ব্যাংকে কোনো একটা কাজ যদি একজন ব্যাংকের অফিসার ভুল করে, তাহলে তিনি ব্যাংকিংয়ের কার্যাবলী ভুল করছেন, তাহলে সে কাজটা যে ভুল করছেন তার দায়ভারটা পুরোপুরি সে ব্যাংকারকে নিতে হবে, কারণ তিনি কাজটা করছেন না, সেটা ভুল হয়েছে। ব্যাংকের ক্ষেত্রে যদি ভুল হয় তাহলে সেটা মালিক পক্ষ নেবে, আর ব্যাংকিং কার্যাবলীর ক্ষেত্রে যদি ভুল হয় সেটা কিন্তু যে ব্যাংকারটা কাজগুলো করছিলেন তার থেকে সে দায়ভারটা নিতে হবে। এবং সর্বশেষ যেটা হচ্ছে বিলোপ সাধন, ব্যাংক আইনের সংশ্লিষ্ট বিধানের ভিত্তিতে। অবশ্যই ব্যাংক যেহেতু ব্যাংকিং আইনের মাধ্যমে গঠিত হচ্ছে, বিলোপ সাধনটা ব্যাংকিং আইনের সেই পদ্ধতি বা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বিলোপ সাধন হতে হবে। আর ব্যাংকের বিলোপ সাধন উপর নির্ভর। অবশ্যই ব্যাংকিং কার্যবলীটা শুরু হচ্ছিল ব্যাংকের মাধ্যমে দিয়ে, ব্যাংক প্রতিষ্ঠান লাভ করার মাধ্যমে দিয়ে ব্যাংকিং কার্যাবলী শুরু হচ্ছিল, তাহলে ব্যাংকিংয়ের বিলোপ সাধনও তখনই হয়ে যাবে যখন ব্যাংক বিলুপ্ত হয়ে যাবে। তার মানে থেকে আমরা এখান থেকে বুঝতে পারছি যে ব্যাংক একটা নিজস্ব সত্তা রয়েছে, একটা ব্যাংকিং আইনের মাধ্যমে গঠিত হয়। আর সর্বপ্রথম কথা হচ্ছে ব্যাংক গঠিত হলে ব্যাংকিং শুরু হবে। ব্যাংক যদি না থাকে তাহলে ব্যাংকিংয়েরও কোনো অস্তিত্ব নেই, তাহলে পুরোপুরি ব্যাংকের উপর নির্ভরশীল। আর অবশ্যই এই ব্যাংকের সংক্রান্ত দায়ভারগুলো মালিক নেবে, আর ব্যাংকিংয়ের যে কোনো সফল বা বিফলতার দায়ভারগুলো ব্যাংকারদের নিতে হবে। এই ছিল ব্যাংক এবং ব্যাংকিংয়ের মধ্যে পার্থক্য। আমাদের আজকের সর্বশেষ যে টপিকটা ছিল অর্থনৈতিক উন্নয়নে যে ব্যাংকের যে ভূমিকা আছে সেটা আমরা চলে যাব।
তাহলে আজকে আমাদের একদম ক্লাসের শেষ দিকে চলে এসেছি। আজকে আমাদের যে সর্বশেষ টপিকটা ছিল সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লিখেছি যে অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের যে ভূমিকাগুলো থাকে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে লিখেছি কয়েকটা, যে ব্যবসা বাণিজ্য সহায়তা, আমি একটা একটা করে বলে দিচ্ছি। যে ব্যবসা বাণিজ্য সহায়তা, তাহলে আপনি দেখি অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের তো অবশ্যই ব্যবসা বাণিজ্য সহায়তা আছে। যখন আমাদের ব্যবসায়ীদের ঋণের প্রয়োজন হয়, যখন মোটা অঙ্কের ঋণ লাগে, তখন কিন্তু আমাদের এই ব্যাংক থেকে কিন্তু এই ঋণগুলো সহায়তাগুলো আনতে হয়। ব্যাংক কিন্তু তখন যদি ঋণ দিতে যদি না করে দেয়, তাহলে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু তাহলে ব্যবসাটা করতে পারবে না। তাহলে ব্যবসায়ীদের কিন্তু এভাবে ঋণ দেওয়ার মাধ্যমে তারা কিন্তু এক প্রকার ব্যবসাটা করবার জন্য বা তাদের কাজটা করবার জন্য একটা মোটিভেট দেয়। তাহলে ব্যবসা বাণিজ্যে ঋণ দেওয়ার মাধ্যমে, বা শুধু ঋণ নয়, যে কোনো প্রকার সহায়তা, সেটা হোক আপনার বিদেশ থেকে কোনো মালামাল আনার ক্ষেত্রে, বা বিদেশের কোনো আমদানিকারকে টাকা দিয়ে দেওয়ার ক্ষেত্রে, বা অন্যান্য ব্যবসায়িক বিভিন্ন ধরনের জিনিস বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে, বা ব্যবসায়িক বিভিন্ন কার্যাবলী বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু ব্যাংক বিভিন্নভাবে সহায়তা করে থাকে। এরপর যেটা হচ্ছে কৃষি উন্নয়নের সহায়তা। কৃষি উন্নয়নের সহায়তা অবশ্যই বলতে পারি যে আমাদের বিভিন্ন কৃষি ব্যাংক আছে, সেখানে কৃষকদের জন্য অ্যাকাউন্ট করা থাকে। কৃষকরা চাইলে তাদের যে পরিমাণ টাকা তারা রাখতে চায় তারা রাখতে পারে, বা যে পরিমাণ টাকা তারা ঋণ নিতে চায় বা সেখান থেকে ঋণ নিতে পারে। কৃষি ব্যাংকগুলো সেভাবে কৃষকদেরকে সহায়তা করে থাকে, যাতে করে তারা তাদের কৃষিকাজগুলো সঠিকভাবে চালিয়ে যেতে পারে। এছাড়া কৃষি সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দেওয়া, এরপর বীজ সম্পর্কে ধারণা দেওয়া, বা কোন বীজটা ভালো, বা কীভাবে কৃষিকাজ করলে আরও ভালোভাবে লাভ করতে হবে সে সংখ্যা, বা কীভাবে ঋণ নিয়ে, বা কীভাবে কম সুদে ঋণ নিলে ভালো হয়, বেটার হয়, সে সংক্রান্ত কিন্তু সকল পর্যায়ের সুবিধা কিন্তু কৃষি ব্যাংক বা দিয়ে থাকে, বা অথবা ব্যাংক কৃষি উন্নয়নের ভূমিকা রেখে থাকে। এবার হচ্ছে ঋণদান। ঋণদানটা বললাম অবশ্যই আমাদের শুধু ব্যবসায়ী নয়, সাধারণ যারা আমরা বিভিন্ন সঞ্চয় অ্যাকাউন্ট করে থাকি, বা স্থায়ী অ্যাকাউন্ট করে, সঞ্চয় অ্যাকাউন্ট যারা করে থাকে নির্দিষ্ট আয়ের ব্যক্তিরা, আমাদের কিন্তু মাঝে মধ্যে ঋণের দরকার হয়। তো আমরা যখন ঋণ দরকার হয়, অবশ্যই ঋণ নিতে হলে কিন্তু ব্যাংকে আগে একটা অ্যাকাউন্ট থাকা খুবই জরুরি। যদি আমরা অ্যাকাউন্ট না রাখি, তাহলে তো ব্যাংক আমাদেরকে ঋণ দিবে না। তাহলে ব্যাংকে অ্যাকাউন্ট করার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকা রাখার মাধ্যমে, যদি টাকা কোনো সময় আমাদের প্রয়োজন হয়, আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়ার সময় দেখে যায় আমাদের আরও বাড়তি টাকার দরকার, তখন কিন্তু ব্যাংক আমাদের ঋণ দানের মাধ্যমে সহায়তা করে থাকে, যেটা আমরা নির্দিষ্ট কিছু কিস্তির ভিত্তিতে আমরা ঋণগুলো পরিশোধ করে থাকি সুদসহ। কোনো কোনো ব্যাংকে সুদ নেয়, আবার কোনো কোনো ব্যাংক সুদ নেয় না। তাহলে যে ব্যাংকগুলো সুদ নেয়, তখন তাদেরকে সুদসহ সেই আসল টাকাটা ফেরত দিতে হয় নির্দিষ্ট সময় পর পর। এরপর যেটা হচ্ছে মূলধনের যোগান করা। অবশ্যই আমরা যারা ব্যবসা করতে যাচ্ছি, ছোটোখাটো হোক বা বৃহৎ কোনো ব্যবসা হোক, সেখানে ক্ষেত্রে আমরা যখন ঋণের দরকার হয়, আমরা ব্যাংক থেকে ঋণ নেওয়ার মাধ্যমে, বা ব্যাংক আমাদের অর্থের যোগান দেওয়ার মাধ্যমে মূলধনের কিন্তু যোগান দিয়ে দিচ্ছে। কারণ একটা ব্যবসা শুরু করতে গেলে সবার যে নিজস্ব বা অভ্যন্তরীণ যে নিজের অর্থগুলো সবসময় থাকবে, অভ্যন্তরীণ বিভিন্ন উৎস থেকে যে সবসময় অর্থ সরবরাহ বা অর্থায়ন করে যে ব্যাংকিং নিজে ব্যবসা করতে পারবে, সেটা তেমন নয়। এই ক্ষেত্রে অনেক সময় যদি অভ্যন্তরীণ উৎস থেকে অর্থগুলো পর্যাপ্ত না হয়, তাহলে আমরা বহিঃস্থ হিসেবে ব্যাংক থেকে অর্থ নিয়ে মূলধনের যোগান ঘটাতে পারি। এরপর হচ্ছে অর্থ স্থানান্তর। অবশ্যই অর্থ স্থানান্তর করা হয়ে থাকে। যেমন এক দেশের আমাদের বৈদেশিক ব্যবসা যারা বিদেশে যারা ব্যবসায়ী করে থাকেন, বৈদেশিক তাদের মুদ্রা বিনিময় করতে হয়। তো সেক্ষেত্রে তখন এক দেশের অর্থ, অর্থাৎ আমরা যদি বিদেশ থেকে পণ্য নিয়ে আমদানি করে থাকি অথবা রপ্তানি করে থাকি, সেক্ষেত্রে বৈদেশিক অর্থগুলোকে দেশীয় অর্থ রূপান্তর, বা দেশীয় অর্থগুলোকে ডলারে বা অন্যান্য বিভিন্ন বৈদেশিক মধ্যে রূপান্তর করে স্থানান্তর করা হয়ে থাকে। সেক্ষেত্রেও ব্যাংক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। অবশ্যই ঋণ দেওয়ার ক্ষেত্রে এমন নয় যে বাণিজ্যিক ব্যাংক ঋণ দিবে বলে কি যে কোনো একটা লিমিটেড মাত্রার মধ্যে, এমন না যে মাত্রা ছাড়া বা একটা লিমিটেশনের বাইরে গিয়ে তারা ঋণ দিয়ে থাকবে। একটা নির্দিষ্ট সুদের ভিতরে, একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে তারা ঋণ কিন্তু দিয়ে থাকে। কারণ এটা যদি তারা আনলিমিটেড ঋণ দিয়ে ফেলে, তাহলে দেশের কিন্তু অর্থ বা মুদ্রা সংক্রান্ত বিভিন্ন ধরনের, বা মুদ্রাস্ফীতি হতে পারে, মুদ্রা সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা, অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। ঠিক আছে, যে কোনো মানে অর্থের মূল্য বেশি বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে, এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হতে পারে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক যেসব নীতি নির্ধারণ, মুদ্রা সংক্রান্ত বা মুদ্রা ব্যবস্থা সংক্রান্ত বা ঋণ সংক্রান্ত যে নীতিমালাগুলো দেওয়া থাকে, সেগুলো ফলো করে কিন্তু প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক ঋণ দিয়ে থাকে, বা ঋণগুলো সেভাবে নিয়ন্ত্রণ করে থাকে ঋণ দেওয়ার ক্ষেত্রে। এরপর যেটা আসতেছে কর্মসংস্থান হচ্ছে প্রতিনিয়ত ব্যাংকে নিয়োগ দেওয়া হচ্ছে। সেই ব্যাংকগুলোতে আমাদের পরীক্ষা দেওয়ার মাধ্যমে শিক্ষিত যুবকরা চাকরি পাচ্ছে।
সেটার মাধ্যমে তারা কিন্তু কী করছে, তাদের যে বেকারত্ব আছে সেটা দূর করছে। কারণ প্রত্যেকটা ব্যাংকই বাণিজ্যিক ব্যাংকের একাধিক শাখা থাকে, যেহেতু আমাদের দেশে শাখা ব্যাংকিং প্রচলন রয়েছে, সেহেতু প্রত্যেকটা ব্যাংকের শাখা থাকে, যখন প্রত্যেকটা শাখার জন্য কিন্তু পরীক্ষা নেওয়া হয়, সেভাবে পরীক্ষা নেওয়া হয় ব্যাংকের থেকে এবং শাখা অনুযায়ী তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া, সেটার মাধ্যমে কিন্তু কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব হ্রাস করা হচ্ছে। এরপর যে সেকেন্ড লাস্ট পয়েন্টটা আছে সেটা হচ্ছে তথ্য সরবরাহ। তথ্য প্রতিনিয়ত আমাদের যে ধরনের সংক্রান্ত, কোনো অ্যাকাউন্ট সংক্রান্ত হোক বা আমাদের কোনো ব্যবসা সংক্রান্ত হোক, তথ্য যদি লাগে ব্যাংক আমাদের সেই তথ্যগুলো সরবরাহ করে থাকে। এবং ইভেন কি দেশের বিভিন্ন মেগা প্রকল্পগুলোতে যদি অর্থ সংক্রান্ত কোনো ধরনের তথ্য লাগে, সেটা তথ্য কিন্তু ব্যাংক দিয়ে থাকে, সেভাবে তথ্য সরবরাহ করে থাকে। এরপর হচ্ছে প্রতিনিধিত্ব। ব্যাংক অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক আমরা যেমন দেখি, কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধিত্ব করে, বড় বড় মেগা প্রকল্পগুলোতে সরকারের প্রতিনিধিত্ব করে কেন্দ্রীয় ব্যাংক কার্যাবলী সম্পাদন করে থাকে। বা যেসব বাণিজ্যিক ব্যাংক থাকে তারা তাদের যেসব ক্লায়েন্টরা থাকেন সেই ক্লায়েন্টদের ব্যবসায়িক কার্যগুলোতে তারা প্রতিনিধিত্ব হয়ে আদার্স যে তার আমদানিকারক বা বাইরের যে ব্যবসায়ী থাকে তাদের ব্যাংকের সাথে তারা কিন্তু কী করে থাকে, ট্রানজ্যাকশন করে থাকে বা অর্থ সংক্রান্ত সকল কার্যাবলী করে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক আমাদের অর্থনৈতিক, এছাড়াও আরও বিভিন্ন ধরনের সহায়তা কিন্তু বা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু ব্যাংক পালন করে থাকে। আপনারা সেই টপিকগুলো বা সেই পয়েন্টগুলো বইয়ে পেয়ে যাবেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের একটা এফবি গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ কমার্স ফ্যাক্টরি নামে, আপনারা সেখানে জয়েন করবার মাধ্যমে বা আমাদের ইউটিউবে যখন ভিডিওটা আপলোড করা হবে সেখানে কমেন্টের মধ্যে জানিয়ে দিতে পারেন যে আপনাদের যে সমস্যাগুলো থাকে, যদি অর্থনৈতিক উন্নয়নের অন্যান্য পয়েন্টগুলোর মধ্যে যদি সমস্যা থাকে, আমরা চাইবো সেই সমস্যাগুলো সাথে সাথে সলভ করে দেওয়ার জন্য। তো আমরা এই আপাতত অর্থনীতিতে ব্যাংকের যে উন্নয়নের ভূমিকা আছে এই পয়েন্টগুলোই আমরা কাভার দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমাদের এই তিনটে টপিকই কাভার দেবো আমরা বলেছিলাম শুরুতে। তো আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমার্স ফ্যাক্টরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন। ধন্যবাদ।